কেউ একজন একটু লাইভটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। কেউ একজন একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও যে আমার এই যে ক্লাসের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও কেউ একজন। আর তোমাদের যারা জয়েন করতেছো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যারা জয়েন করতেছো সবাই অ্যাটেন্ডেন্স দাও। আর সেকেন্ড কথা হচ্ছে কেউ একজন যে কোনো একজন লাইভটাকে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। সবাই একটু অ্যাটেন্ডেন্স। আচ্ছা, আমার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাও। সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুইটা ঠিক আছে কিনা কেউ একজন জানাও। আল্লাহ। ওকে, তাহলে ক্লিয়ার হলে আমি শুরু করব। আমরা গত ক্লাসে যেখানে আমরা শেষ করছিলাম আমরা সেখান থেকেই শুরু করব। তো আমরা আসলে আমাদের তাপগতিবিদ্যার অনেকগুলো জিনিস পড়ে ফেলছি, আমরা প্রায় শেষ পর্যায়ে। আর মোটামুটি আমার ধারণা অনুযায়ী 3 ক্লাসের ভিতর তোমাদেরকে আমি তাপগতিবিদ্যার থিওরি শেষ করে দিব, যেহেতু এটা অনেক বড় একটা অধ্যায় ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এরপরে আমরা থিওরিগুলো পড়ার পর তুমি দেখবা তোমার সৃজনশীল সলভ করতে তেমন কোনো প্রবলেম হবে না। আমরা সৃজনশীলের ক্লাস নিব আর স্পেশাল কিছু ম্যাথ করাবো। অর্থাৎ তোমার বইতে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলা করলেও হয়, কিন্তু তার মধ্যে এক্সট্রা কিছু ম্যাথ করা লাগে। অর্থাৎ যদি প্রশ্ন যদি ঘুরাইতে চায়, অর্থাৎ অনেক সময় তোমাদের দেখবা বোর্ড পরীক্ষার প্রশ্ন এরকম হয়, তোমার প্রশ্ন করছে তাপগতিবিদ্যা থেকে, কিন্তু আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে চলতরিতের। তাহলে এই চলতরিত এবং তাপগতিবিদ্যার মধ্যে একটা কম্বিনেশন থাকা উচিত, বা আমার কাজ শক্তি ক্ষমতার সাথে আমাদের কাজ এখানে একটু কম্বিনেশন থাকা উচিত। এই কম্বিনেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই কম্বিনেশন দিয়েও যে ম্যাথ করা যায় সেটা আমরা এখানে দেখব। তো আমরা তাহলে অর্থাৎ এক কথায় আমাদের যে জিনিসগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব, প্লাস হচ্ছে তোমাদের এক্সট্রা করে কিছু ম্যাথ করাবো, যাতে করে তোমার ওই ম্যাথগুলো অ্যাডমিশনও লাগবে। ইন্টারমিডিয়েটও যদি প্রশ্ন একটু কঠিন করে তখন ওই ধরনের ম্যাথগুলো দিতে পারো। তো বেসিক ম্যাথ সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপসের কিছু ম্যাথ। তো আমি তাহলে তোমাদেরকে একটু বই থেকে একটু দেখাই দিই। হ্যাঁ, আমাদের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি বইয়ের। তো প্রথমত তাও আমি একটু বলে দিই, তোমরা এই যে এটা হচ্ছে তোমাদের তপন স্যারের বইটা, তোমরা একটু বইতে দেখো। প্রথমত হচ্ছে 1 নম্বর পেজে দেখো জাস্ট ইন্ট্রোডাকশন। 2 নম্বর পেজে তাপমাত্রা পরিমাপের যে নীতিগুলো এগুলো আমরা সব পড়ে ফেলছি। এরপর হচ্ছে আমাদের থার্মোমিটার রিলেটেড সব কিছু আমাদের পড়া শেষ, কোনো কিছুই আসলে বাদ নাই, উল্টা আমরা আরও বেশি জিনিস পড়াইছি। 1 স্থির 2 স্থির দুইটাও আমাদের পড়ানো শেষ। এরপর হচ্ছে আমাদের স্কেলের সম্পর্ক পড়ানো শেষ। এরপরে তুমি দেখো তোমাদের ছিল কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেটা আমাদের পড়ানো শেষ। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে যা যা আছে সব কিছু আমরা পড়াই ফেলছি। নির্দেশক চিত্র এটাও আমরা পড়াইছি।
এবং আমাদের সমষ্ণ রুদ্রতাপীয় সহব আমরা পড়াই ফেলছি। আমাদের আপেক্ষিক তাপ, স্থির চাপ, আমাদের স্থির চাপে আমাদের মোলার আপেক্ষিক তাপ, তারপর স্থির আয়তনে কি, আমরা এগুলোও পড়াই ফেলছি। সিবিগুলো পড়াই ফেলছি, অনেকগুলো প্রমাণ করাইছি। তারপর হচ্ছে রুদ্রতাপীয় যে তার ঢালটা যদি সমষ্ণ থেকে একটু খাড়া বা ঢালটা যে বেশি সেটাও পড়াইছি। তারপর হচ্ছে আজকে থেকে আমরা সেকেন্ড পার্ট শুরু করবো, সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। অর্থাৎ আমাদের এখানে আমরা এখন বলতে গেলে আমাদের প্রায় শেষ। আমরা এরপরে আজকে আমরা শুরু করব, আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পড়ে ফেলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা পড়ে ফেলছি। তো আজকে আমরা পড়বো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের অলরেডি যেহেতু আমরা আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র শুরু করব, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে প্রশ্ন আসবে মোটামুটি 95% কনফার্ম থাকো যে আমি এখান থেকে প্রশ্ন আসলে যে ধরনের তোমার ঘুরানো পেছানো থাকতে পারে সব আমরা পড়াবো, তোমার কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি এখানে এক্সট্রা যে জিনিসগুলো পড়াবো সেগুলো হয় সৃজনশীলে লাগবে অথবা হচ্ছে তোমার এই বইতে নাই অন্য বইতে আছে। আমি আবারও বলতেছি, তপন স্যারের বইতে সবকিছু নাই, বাট তোমাকে পড়তে হলে আমাকে সবকিছুই পড়তে হবে। সেক্ষেত্রে আমি এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দিব এবং সৃজনশীলে প্রশ্ন ঘুরানোর জন্য যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিব। তো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যদি তুমি আসো, এখানে মেইনলি আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইঞ্জিন আর একটা হচ্ছে রেফ্রিজারেটর। যে আসলে তোমাকে যদি বলা হয় ইঞ্জিন নিয়ে লেকচার দেওয়ার জন্য, আমাদের হচ্ছে আমরা মেকানিক্যালে যেহেতু পড়ি আমাদের আসলে ইঞ্জিনের ইনার আউটার সব পড়তে হয়। তো তোমাদেরকে তো আর এখানে ইঞ্জিনিয়ার বানাবো না, তো তোমাদেরকে হচ্ছে জাস্ট বেসিক যে জিনিসগুলো তোমাদের এখানে লাগে, জাস্ট কার্নো ইঞ্জিনের যে এটা কার্নো ইঞ্জিনের সাথে পরিচয় করাই দিব যে এখানে যা যা লাগে। কিন্তু ইঞ্জিন নিয়ে লেকচার দিতে গেলে তোমার এরকম আমাদের কয়েক হাজার ঘন্টা লেকচার চলে যাবে, কিন্তু ইঞ্জিনের কনসেপ্টগুলো শেষ হবে না, কারণ ইঞ্জিনের মধ্যে এত কিছু আছে। তো তোমাদের এত কিছু দরকার নেই, তোমরা জাস্ট সিম্পল কার্নো ইঞ্জিনের কনসেপ্টগুলো জানবা, ওগুলো আমি বলে দিব। দেন তোমরা শিখবে রেফ্রিজারেটর, সেটাও সে আমাদের অংশ, মেশিন মানে আমরা। তাহলে আমাদের রেফ্রিজারেটর আমরা পড়াবো এবং আমি তোমাদের ক্লাসিফাই করে দিব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটর। ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, ম্যাথ করার সময় পার্থক্যটা কোন কোন জায়গায় হবে, সূত্রের মধ্যে পার্থক্যটা কোন কোন জায়গায় হবে। কারণ তোমরা সবাই যে ভুলটা করো, তোমাদেরকে ইঞ্জিন পড়ানোর পর যদি রেফ্রিজারেটর পড়ানো হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলাই পেলে যে আমি কোন জায়গায় কি করব। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি তোমাকে নিজ থেকেই বলে দিব তাদের মধ্যে ডিফারেন্সটা কি, তাদের সূত্রের ডিফারেন্স কি, তাদের কনসেপ্টের ডিফারেন্স কি। তাহলে এই জিনিসগুলো বলে দিলে তোমার ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো, এতটুকু পড়লাম, সেটা হচ্ছে কি ইঞ্জিন এবং রেফ্রিজারেটর। তো ইঞ্জিন আমরা আজকে শুরু করব, আগামী ক্লাসে শেষ করব এবং আগামী ক্লাসে আমরা রেফ্রিজারেটরে ঢুকে যাব। আর আশা করি আমি আগামী ক্লাসে হয়তো রেফ্রিজারেটর শেষ করে ফেলতে পারবো যদি সময় থাকে, আসলে এটা ডিপেন্ড করতেছে। মেইন কথা হচ্ছে প্রপারলি বেসিক দিয়ে তোমাকে পড়ানোর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এরপরে আমাদের হচ্ছে লাস্ট একটা টপিক থাকবে, সেটা হচ্ছে এন্ট্রপি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এন্ট্রপি। এই এন্ট্রপি জিনিসটা পড়তে হলে তোমাকে হিট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে কিউ ইকুয়ালস টু এমএস ডেল থিটা, এগুলো কিন্তু আমরা ওইখানে আবার বলবো যে আমাদের ওই জায়গায় যাইয়া আমরা এন্ট্রপি জিনিসটা পড়বো এবং এন্ট্রপিটা আমরা এমন ভাবে পড়াবো এক ম্যাথের ভিতরে দুনিয়ার সব ম্যাথ চলে আসবে। মানে এন্ট্রপির ম্যাথ একটাই করবো, এই একটা ম্যাথ করলে তোমার এন্ট্রপির এমন কোনো তুমি ম্যাথ পাবা না যেটা তোমার এখানে নাই। মানে আমার ম্যাথে দুনিয়ার সব থাকবে, আমার ম্যাথটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাথ। এবার তুমি পরীক্ষা আসলে দেখবা হয় এখান থেকে একটু আসছে, না হয় এখান থেকে একটু, মানে এক কথায় আমার ম্যাথে সব সব চলে আসছে, এমন একটা ম্যাথ করাবো। এবার আসি, এখন আমরা যে কাজটা করব, তো আমরা ওইদিকে আমরা কথা না বাড়াইয়া আমরা আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে চলে যাই। এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমাদের কি কি নিয়ে আলোচনা করছে, কার্নো ইঞ্জিন কি, এই ওই জিনিসটা নিয়ে আমরা আজকে পড়বো, আর রেফ্রিজারেটর আমরা আগামী ক্লাসে পড়বো। তাহলে আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত আসি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসলে আমাদের কি মিন করে এবং আমাদের কি কি জিনিস নিয়ে আলোচনা করে। তো আমরা সেই জিনিসটা একটু বলে রাখি। আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা চিন্তা করে দেখি, ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা বলছিলাম তাপ এবং কাজ যদি একটা একটাতে রূপান্তর হওয়া যায় তখন একটা একটা প্রসার সমানুপাতিক। এর মানে সেখানে আমি একটা শর্ত দিয়ে দিয়েছিলাম,
তাপ এবং কাজ একটাকে আরেকটাতে রূপান্তরিত হইতে পারা যাবে, অর্থাৎ এক কথায় তাপকে কাজে রূপান্তর, কাজকে তাপে রূপান্তর যদি করা যায় তখন থেকে তুমি বলতে পারবে একটা আরেকটা সমানুপাতিক। এবার আসো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রে আসলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করি, এখানে আসি আমরা কোনো একটা এই যে আমাদের ফিজিক্যাল জিনিস নিয়ে বা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা এখানে হাজির হয়েছি যে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন আসি প্রথম কথা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাকে কি বলতে চাচ্ছে, আমরা সেই জিনিসটা নিয়ে প্রথমে একটু কথা বলবো। প্রথমত আসো আমরা যদি বলি আমার কাছে 1 কেজি বরফ আছে, কি আছে? বরফ আছে। তো আমাদের বরফ যদি থাকে, এই বরফটাকে যদি তুমি আমাদের সাপোজ ধরে নিলাম আমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ আছে। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফ আছে, এই বরফটাকে যদি তুমি গলাইতে চাও, এর মানে বরফ থেকে পানিতে রূপান্তর করবা, তাহলে ফর্মুলা কি? Q = mLF। তাহলে আমাদের m এর মান কয় কেজি? 1 কেজি। 1 * LF এর মান 336,000, তাহলে আমরা বলতে পারবো आंसर হচ্ছে 336,000 জুল। এর মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারতেছি, 1 কেজি বরফকে যদি পানিতে রূপান্তর করতে হয় 336,000 জুল পরিমাণ তাপ তোমাকে দিতে হবে। অথবা আমরা যদি পাওয়ার দিয়ে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি 3.36 × 10⁵ জুল পরিমাণ তাপ তোমাকে দিতে হবে। অর্থাৎ বরফ পানিতে রূপান্তর হইতে হলে কি করে বলতো? তাপ শোষণ করে। এই পরিমাণ তাপ যদি তুমি বরফকে দাও তাহলে আমার ওই বরফটা কিসে রূপান্তর হবে? পানিতে রূপান্তর হবে। সিমিলারলি ঠিক সেম পরিমাণ তাপ যদি তুমি আবার পানি থেকে সরাই নাও, ওই পানিটা বরফে রূপান্তর হবে, যেটা আমরা কি দিয়ে করি? আমরা রেফ্রিজারেটর দিয়ে করি। তাহলে আমি আবারও বলতেছি, 1 কেজি বরফ, এই বরফকে যদি তুমি পানিতে রূপান্তর করতে যাও 3.36 × 10⁵ জুল তোমার তাপ তাকে দিতে হবে, সে এই পরিমাণ তাপ শোষণ করে পানিতে রূপান্তর হবে। ঠিক সেম পানিগুলোকে তুমি যদি আবার বরফে রূপান্তর করতে যাও, সেক্ষেত্রে তোমাকে ওই সমপরিমাণ তাপ সরাইয়া নিতে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি যখন একটা বরফকে রেখে দিবা, এটা কিন্তু অটোমেটিক পানিতে কনভার্ট হয়ে যায়। এখন তুমি বলতে পারো ভাই তাহলে এই বরফটা তাপগুলো পাচ্ছে কোথা থেকে, যে আমার যে বরফের জন্য এই পরিমাণ তাপ লাগে? তোমরা জানো আমাদের বরফকে যদি তুমি পারিপার্শ্বিক অবস্থানে রাখো, অর্থাৎ আমি এখানে 1 কেজি বরফ কাইনা পেলে রাখলাম, এখানে কিন্তু আমার বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার পারিপার্শ্বিক তাপমাত্রা কিন্তু এত না। আর তাপের ধর্ম কি? উষ্ণ তাপমাত্রার বস্তু থেকে শীতল বস্তুর দিকে সে ট্রান্সফার হয়। তাহলে আমার পারিপার্শ্বিক যখন পরিবেশের তাপমাত্রা যখন বেশি, এই বরফ যে কাজটা করে পরিবেশ থেকে তাপগুলো শোষণ করে সে আমার পানিতে রূপান্তর হয়। ওই কারণে বরফকে তুমি কোথাও রেখে দিলে অটোমেটিক সে পানিতে রূপান্তর হয়ে যায়, এটার জন্য আমার কিছু করা লাগে না। বাট আমি যদি কোনো একটা 1 কেজি পানিকে কোথাও রেখে দিই, সেই পানি কিন্তু অটোমেটিক বরফ হয়ে যায় না। কারণ কি? কারণ হচ্ছে তাপের ধর্ম হলো সে সবসময় উষ্ণ থেকে শীতলের দিকে যাবে। প্রথমে থাকবে হট, এরপরে হবে কোল্ড, এর মানে সে হট থেকে কোল্ডের দিকে যাবে, এর উল্টা বা ব্যত্যয় কখনো করবে না। তাহলে আমরা বলতে পারি, আমি ধরে নিলাম আমাদের একজন লোক, যাকে আমরা ধরে নিতে পারি তাপের সমতুল্য, সে কোন দিক থেকে কোন দিকে যায়? হট থেকে কোল্ডের দিকে যায়। কিন্তু এই কোল্ড থেকে হটের দিকে কিন্তু সে কখনো যায় না, অর্থাৎ নিম্ন তাপমাত্রা থেকে উষ্ণ তাপমাত্রার দিকে সে কখনো প্রবাহিত হয় না। এবার একটু খেয়াল করে দেখো, আমার কথা হলো আমি বরফ থেকে পানিতে যাব, সেক্ষেত্রে বরফটা ঠান্ডা, পরিবেশটা গরম, সে গরম পরিবেশ থেকে তাপ নিয়ে একটু করে ঠান্ডা হয়ে যাবে। তাহলে একটু করে আস্তে আস্তে গরম হবে। তাহলে গরম পরিবেশ থেকে আমাদের হট সে তাপ নিয়ে সে নিজে একটু একটু করে হট হয়ে গেল। এর মানে আমাদের আস্তে আস্তে সে উষ্ণ হতে থাকলো, উষ্ণ হতে হতে সে পানিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু ওই পানিটা সে কিন্তু আর উল্টা কাজটা করতে পারে না, অর্থাৎ সে ওই পরিমাণ তাপ ছেড়ে দিতে পারে না। কেন? পানি যদি তাপটা ছাড়তে হয় তাকে আমার কি করতে হবে? তার থেকে ঠান্ডা কিছু একটা থাকতে হবে, কিন্তু সেটা নাই। তখন আমার কি করতে হয়? ওই পানিটাকে জোর করে আনতে হবে। এর মানে পানি তো আর তাপ ছেড়ে দিবে না, তো সে যেগুলো অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, সে সেগুলো ছাড়বে না। তাহলে তোমার কি করতে হবে? ওই পানি থেকে এগুলো জোর করে সারাই নিতে হবে, যার জন্য আমরা ইউজ করি রেফ্রিজারেটর। অর্থাৎ রেফ্রিজারেটর জোর করে তাপগুলো বের করে নেয়। তাহলে আমরা কি বলতে পারি? এই যে উষ্ণ থেকে শীতলের দিকে সে অটোমেটিক গেছে, কিন্তু শীতল থেকে উষ্ণর দিকে অটোমেটিক যায় না, জোর করে নিতে হয়। আবারও বলতেছি, হট থেকে কোল্ডের দিকে অটো যায়, কিন্তু কোল্ড থেকে হট হইতে হলে কিন্তু আমার কি করতে হবে? আমাকে তার পিছনে আমাদের শ্রম ব্যয় করতে হবে, পরিশ্রম করতে হবে হট হইতে হলে। তাহলে আমরা বলতে পারি ওই কারণে কোল্ড থেকে হট হওয়ার জন্য আমার কিছু পরিশ্রমের প্রয়োজন আছে। মানে এই পরিশ্রম মানে কি? এই পরিশ্রম মানে হচ্ছে এক্সট্রা কিছু শক্তি ব্যয় করতে হবে, যাতে করে সে যেদিকে যাইতে চাচ্ছে না জোর করে আমি তাকে পাঠাবো। তাহলে ওভারঅল কথা কি? ওভারঅল কথা হচ্ছে উষ্ণ তাপমাত্রার বস্তু থেকে শীতল তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহটা স্বাভাবিক, কিন্তু নিম্ন তাপমাত্রা থেকে উষ্ণ তাপমাত্রার বস্তুতে এটা স্বাভাবিক না। যদি পাঠাইতে হয় সেক্ষেত্রে তোমাকে বাহ্যিক কাজ করতে হবে, বাহ্যিক কাজ ছাড়া এটা সম্ভব না। এই যে সিম্পল একটা কথা, যেটা আমরা জানি, আমরা যে জানি সেটা আমরা মানি,
কিন্তু এই যে অনেকগুলো বিজ্ঞানী অনেক আগে মারা গিয়েছে সেটাও আমরা জানি। তারা যদি আগে জন্মগ্রহণ না করে আমি করতাম, আজকে তুমি পড়তা ইমোবাইয়ের সূত্র, এতগুলো পড়া লাগতো না। ওরা হচ্ছে একজন আরেকজন থেকে কপি করে 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 অনেকগুলো সূত্র বানায় ফেলছে। কিন্তু আমার তো এই ধরনের, আমি তো কপিরাইট মামলা দিয়ে দিতাম যে আমার সূত্র ব্যবহার করা যাবে না এমন করে, তখন আর দেখতে তোমরা একটা সূত্র পড়লে হইতো। তো তোমাদের দুর্ভাগ্য, আমি ওই মুহূর্তে জন্মগ্রহণ করে নেই। তো হাসি তো এখন একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রথমে ঠিক সেম কথাটা, অর্থাৎ এই জিনিসটা যে সম্ভব না, একটা ন্যাচারাল জিনিস, এটা সম্ভব না, সেটা আমার অনেকগুলো বিজ্ঞানী আমাদেরকে আইডিয়া দিছে। অর্থাৎ অনেকগুলো বিজ্ঞানী ধাপে ধাপে আমাদের দিনে দিনে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ব্যাখ্যা করছিল। এখন একটু খেয়াল করে দেখি, প্রত্যেকটা বিজ্ঞানীর কথা সেম, ওই কথাটাকে জাস্ট একজন আরেকজনকে ঘুরাই দিছে। অর্থাৎ আমাদের ওই ভার্সিটিতে আমরা যখন পড়ি, বুঝছো, ভার্সিটিতে দেখবা যে তোমরা যখন উঠবা তোমরাও দেখবা রিপোর্ট লিখতে হয়। ভার্সিটি লাইফে তুমি সবচেয়ে বেশি যেটা লিখতে হয় সেটা হচ্ছে রিপোর্ট জমা দিতে হয় কোনো একটা জিনিসের উপর রিপোর্ট। তো স্যারে যখন বলে দুইজনের রিপোর্ট সেম হওয়া যাবে না, তা আমরা কি, তোমার কি মনে হয় আমি আকাশ থেকে বাণী তুলে এনে এখানে বসাই দিব? জি না, কোনো সমস্যা নাই। আমরা যে কাজটা করি, আমার বন্ধু লিখছে অ্যাক্টিভ ভয়েস, আমি তাকে বানিয়ে দিলাম প্যাসিভ ভয়েস, আমার বন্ধু লিখছে প্যাসিভ, আমি বানিয়ে দিলাম অ্যাক্টিভ। এভাবে করতে করতে দেখা যায় আলটিমেটলি দুইজনটা দুই রকম হয়ে গেছে। তো আমরা ঠিক সেম জিনিসটা ওরাও করছে, মানে চুরি করছে। ওই যেরকম আমাদের ওই একটা ট্রল আছে যে কি বলে, বিজ্ঞানী এই যে নিউটন থেকে কুলম দেখে দেখে বলে দিছে আমাদের F = 1/4 Q1 Q2 / d²। আর নিউটনের সূত্রটা কিন্তু প্রায় সেম টাইপসের। তো একটু খেয়াল করে দেখো, এখানেও কপি করছে। তাহলে আমরা দেখি পরীক্ষায় যেহেতু আমার বিবৃতি আছে, তোমাকে 4 ধরনের বিবৃতি, অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এগুলো সবগুলা, এটা হচ্ছে কার্নোর বিবৃতি, এটা হচ্ছে প্লাঙ্কের বিবৃতি, এটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি, এটা হচ্ছে ক্যালভিনের বিবৃতি। পরীক্ষায় তোমাকে যখন বলা হবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কার্নোর বিবৃতি লিখো, প্লাঙ্কের বিবৃতি লিখো, ক্লসিয়াসের বিবৃতি লিখো, ক্যালভিনের বিবৃতি লিখো, অর্থাৎ তোমাকে বলে দেওয়া হবে কার বিবৃতি তোমাকে লিখতে হবে। তাহলে যার বিবৃতি লিখতে হবে তুমি তার বিবৃতি লিখবা। এবং যেহেতু এগুলো বিজ্ঞানীদের বিবৃতি, এক্ষেত্রে তোমার নিজে থেকে বানায় লেখার কোনো উপায় নাই, এবং এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এবং আমি জীবনে এগুলো মুখস্থ করতে পারি নাই, তাও তোমাদেরকে আমি বলবো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। ওই কারণে তোমাদের কাজ হচ্ছে এখানে যে আমাদের যতগুলো আছে সবগুলা ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। এর মানে এই কনসেপ্ট হচ্ছে টিএম মানে তো তোমরা সকলেই জানো, টি মিন্স ঠাডা, এম মিন্স মুখস্থ, ঠাডা মুখস্থ। তাহলে এই চারটা তোমাকে ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নাই, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এবার আসো তাহলে আমরা একটা একটা করে বলা শুরু করি। প্রথম ওরা কি বলছে সেটা আমরা একটু বুঝে ট্রাই করি, এবং তুমি দেখবা তারা যে জিনিসটা বলছে আসলে সেটাই সত্য, সেটা সত্য কিনা আমরাও বুঝি। কিন্তু কথা হচ্ছে আমরা তো তাদের আগে জন্মগ্রহণ করতে পারিনি। এটা কি আমাদের ব্যর্থতা? না, তাদের ব্যর্থতা, কারণ তারা আগে জন্মগ্রহণ করে ফেলেছে। এবার দেখো কারণ কি বললো, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন কোন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। এর মানে নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি, ওই যে আমরা বললাম তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক, এবং এটা কিন্তু বিজ্ঞানী কেলভিন বলেই দিছে, কিছু পরিমাণ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণটাকে রূপান্তর হয় না, কিছুটা অভ্যন্তরের সাথে বের হয়ে যায়। তো আমার বিজ্ঞানী কারণ কি করলো, কোনো সমস্যা নাই, উনি বলে দিল ওই যে তুমি বলছো তাপ, ওই যে বলছো যান্ত্রিক শক্তি, এখানে কিন্তু সম্পূর্ণটা রূপান্তর করা সম্ভব না, সেটা তুমিও বলছো আমি একটু নোয়া বলছি। তাহলে উনি বলতেছে কি, নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সম্পূর্ণরূপে করতে পারবে এমন কোন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। আরে ভাই আমরা তো জানি এটা সম্ভব না। ওই উনি কি করছে, উনি লাগাচ্ছে যন্ত্র। ওই কারণে আমাদের তোমাকে যদি তুমি জানো যদি যন্ত্রের মন্ত্র, সেখান থেকে তুমি করে ফেলতে পারবা সবাইকে আমাদের নিমন্ত্র। তাহলে একটু খেয়াল করে দেখো, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সক্ষম, এর মানে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না। তো উনি ওই কথাটা বলে নাই, কারণ ওই কথাটা তো বলে দিছে। উনি কি বলছে, তাপকে কখনো সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে এমন যন্ত্র বানানো সম্ভব না। উনি জাস্ট খালি মাঝখানে মেশিন ঢুকে দিয়েছে, এই মেশিনে কাজ হয়ে গেছে। তাহলে দেখো কি সুন্দর চিন্তা ভাবনা, ফাজিল সবগুলা। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি, এমন কোন পরীক্ষা যদি এটা আসে কার্নোর বিবৃতি তুমি লিখে নিবা, এমন কোন যন্ত্র উদ্ভাবন করা সম্ভব নয় যা তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে। এবার আসো বিজ্ঞানী প্লাঙ্ক। এই প্লাঙ্ক আমাদের কি বলিল সেটা আমরা এখন দেখিব। এই প্লাঙ্ককে বললো দেখো, এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব না। এর মানে দ্বিতীয় সূত্র সবগুলো মেশিন নিয়ে কাজ করে। হ্যাঁ, ওরা হচ্ছে ওদের মেশিন একটু নাড়াচাড়া করে দেখছে যে কেমন হয়, ওই মেশিন নিয়ে ওনারা নাড়াচাড়া করছে, ওই মেশিন নিয়ে কাজ করছে, ওই মেশিন দিয়ে সূত্র দিচ্ছে, ওই মেশিন দিয়ে তারা বিখ্যাত হয়েছে। তাহলে একটু খেয়াল করো, ওই কারণে মেশিনের মর্ম যে বুঝিবে সে বিখ্যাত হইতে পারিবে। তাহলে দেখো, এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে। এর মানে বস্তু থেকে তাপ গ্রহণ করতেছে, অবিরামভাবে
আমাদের কি করতেছে, কাজে রূপান্তর করতেছে। আমরা জানি ওই কথা একইটা, তাপ নিয়ে কিসে রূপান্তর করে, কাজে। এই তোমার কি মনে হয় ওই যে সে তাপটা নিবে কোত্থেকে নিবে, কোনো বস্তু থেকে তো নিবে। এই বেটা কি করছে দেখো, বলে যে কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে। আচ্ছা ভালো কথা, তাপ তো বস্তু থেকে গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে কিসে রূপান্তর করবে, কাজে রূপান্তর করবে। এবার উনি একটা চিন্তা করলো, জুলে তো বলে দিয়েছে সম্পূর্ণ সম্ভব না, তা আমি জুলেটা কেন বলবো। উনি কি করছে দেখো, উনি করছেটা কি, উনি করছে কাজে রূপান্তর করা সম্ভব না। আচ্ছা, তাপ থেকে যখন কাজে রূপান্তর হয় তখন পরিবেশেও তো একটু পরিবর্তন হয়, অর্থাৎ তোমার এটা পরিবর্তন হইতে গেলে পারিপার্শ্বিক অবস্থার একটু পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, উনি ওই জিনিসটাকে অস্বাভাবিক বানায় সূত্র বানায় ফেলছে। উনি কি বলে, অবিরাম ভাবে কাজে পরিণত করবে। হ্যাঁ, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না এমন কোনো যন্ত্র বানানো সম্ভব না। সব মেশিনের খেলা, আর সবগুলো মাথার খেলা। আসলে মাথাও তো সাচ কাইন্ড অফ মেশিন। তাহলে দেখো ওই সেম জিনিস, কপি পেস্ট, এক কথায় কপি পেস্ট। তাহলে কি বললো, ওই আবার একই কথা, তাপ গ্রহণ করে কাজে অবিরাম ভাবে রূপান্তর করবে, কিন্তু পরিবেশের ক্ষতি করবে না এমন কোনো যন্ত্র আমরা পাবো না। আচ্ছা ভালো কথা, তুমি নিজে চিন্তা করে দেখো কার্নো আর প্লাঙ্কের পার্থক্য কি। আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না, খালি ওয়ার্ডের পার্থক্য, শব্দ চয়নে একটু পার্থক্য করেছে। এবার ক্লসিয়াস এসে সে বলেছে বাইরের শক্তির সাহায্য ছাড়া, বাইরে থেকে শক্তি দেওয়া ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এটা কিভাবে হয়, আমরা তো জানি উচ্চ বস্তু থেকে নিম্নের দিকে যাবে, নিম্ন থেকে উষ্ণতা যায় না। তো না যাইলে তোমার কি করতে হবে, ছোট্টবেলা তোমরা দেখো নাই, তুমি যখন স্কুলে যেতে চাচ্ছ না, তাহলে এর মানে কি এটা স্বাভাবিক না অস্বাভাবিক। তো যেটা অস্বাভাবিক সেটা কি করতে হয়, কাজ করে করতে হয়। ওই কারণে তোমার জন্য ছিল বেতের বাড়ি। এই যে দেখো একটা বেতের বাড়ি, এটা আমার ভাগিনার জন্য রাখা হয়েছে। তাহলে এই বেতের বাড়ি দিয়ে দিয়ে কি করে তোমাকে স্কুলে পাঠাই দেয়। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র সম্ভব না যেটা নিম্ন থেকে উষ্ণতে নিয়ে যাবে। তাহলে নিতে তো পারবে না, তাহলে নিতে হলে কি করতে হবে, ঠেলা দিতে হবে, কাজ করতে হবে। উনি সেটা বলছে যে বাইরের শক্তির সাহায্য ছাড়া। হ্যাঁ, দিস ইজ আওয়ার বাইরের শক্তি বা বাহ্যিক শক্তি। এটার যে মর্ম কি সেটা যারা খাইছে তারাই বুঝে। যদি আমি ভালো ছেলে ছিলাম দিতে, আমি জীবন খাই নাই। তাহলে বাইরের শক্তির সাহায্য ছাড়া আসলে স্বয়ংক্রিয়ভাবে নিম্ন থেকে উষ্ণতে যাওয়া সম্ভব না। এটা আমিও জানি, সেও জানে, কিন্তু সে লিখে দিয়েছে, ওই কারণে আমাকে পড়তে হচ্ছে। দিস ইজ কল্ড সূত্র। আচ্ছা, এবার দেখো কেলভিন আসছে, কেলভিন সাহেব উনি বললো কি, কোন বস্তুকে পরিপার্শ্বের, উনি বলছেন নিম্ন উষ্ণতা থেকে উষ্ণ উষ্ণতা, উনি ওটা বলে নাই, উনি একটু চেঞ্জ করে দিয়ে শীতলতম অংশ। হ্যাঁ, শীতলতম অংশ হতে অধিকতর শীতল, অধিকতর শীতল শীতল করে, মানে কোন বস্তুকে পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। এর মানে যেটা শীতল তাকে আরো শীতল, আরো কোল্ড করা সম্ভব না। মানে তুমি যেটা শীতল তাকে আরো শীতল করবে, এর মানে কি, এই তুমি চিন্তা করে দেখো না, যেটা শীতল তার থেকে আরো শীতল মানে কি, ওই যেটা আরো শীতল করবে মানে এটা আরো ঠান্ডা, ওই ঠান্ডার তুলনাতে এটা নিশ্চয়ই আমাদের কি, আমাদের বলা হলো যেটা ঠান্ডা তাকে আরো অধিকতর ঠান্ডা করার জন্য আমাদের যে কাজটা করতে হচ্ছে, আমাদের শক্তি ঠান্ডা করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। কারণ আমরা জানি আমাদের কি হয়, শীতল বস্তুগুলো আস্তে আস্তে আমাদের উষ্ণ হয়ে যায় তাপ গ্রহণ করে, কিন্তু এখানে আরো আমাদের বলছে ওই যে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না, সেই জিনিসটাই। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি তাকাইলে দেখবা এই চারটা জিনিসের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে বলে আমার জানা নাই। ওই যে এখানে তোমাকে চারটা মুখস্থ করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ করে ফেলবা, মুখস্থ যেমনি হোক তোমাকে করতে হবে। যদি আমি পারি নাই তাও তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো করতে হবে, কারণ আমাদের সময় বোর্ডে কোনোটা আসে নাই, কিন্তু তোমাদের সময় তো আসতেও পারে, ওই জন্য তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা পারবা, তোমরা সবাই ট্যালেন্ট। তাহলে একটু অসুস্থ তো, ওই কারণে আজকে লেকচার দিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি ছবি তুলছিলাম, স্ক্রিনশট নিয়ে নিব পরে, ভুলে গেছি। আচ্ছা, এবার আসো, তাহলে আমাদের মোটামুটি আমরা এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি, হ্যাঁ এই জিনিসগুলো আমরা জেনে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এটা যেহেতু আমরা জেনে গেলাম, এবার আমাদের কাজ কি,
এবার আমাদের কাজ হচ্ছে কয়েকটা আমরা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো। আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের কোন একটা সিস্টেম, ওই সিস্টেমটা কিন্তু আমার পরিবর্তন হয়, মানে তার পরিবর্তন যে হয় সিস্টেমের, এই পরিবর্তনটা দুই ভাবে হইতে পারে। তাহলে আমরা কি বললাম, সিস্টেমের পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন পরিবর্তন দুই ভাবে সংগঠিত হয়। সিস্টেমের পরিবর্তন দুই ভাবে সংগঠিত হয়। এক নাম্বার হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রক্রিয়া মানে তো তোমরা জানো যে একটা স্থানাঙ্ক থেকে বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যে পথে গেল বা যেভাবে গেল ওটা হচ্ছে তার প্রক্রিয়া। তো আমরা একটাকে বলতেছি প্রত্যাবর্তী প্রক্রিয়া আর আরেকটাকে আমরা বলতেছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার আরেকটা নাম হচ্ছে উভমুখী প্রক্রিয়া। উভমুখী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী যেটা, তার আরেকটা নাম হচ্ছে একমুখী প্রক্রিয়া। একমুখী প্রক্রিয়া। কেন একমুখী আর কেন উভমুখী সেটা তোমরা একটু পরেই টের পাবা। তো আমরা আসি এই প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী, এই দুইটা জিনিস জাস্ট তোমরা এগুলো মুখস্থ মতো করতে হবে। আমি জাস্ট মেইন থিমটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায় একটু ভালো করে খেয়াল করো। প্রত্যাবর্তী মানে কি? প্রত্যাবর্তী মানে হচ্ছে প্রত্যাবর্তন করে, প্রত্যাবর্তন করে যে সেই হলো প্রত্যাবর্তী। যেমন আমি যেটা বললাম, আমার কাছে বরফ আছে 1 কেজি, ওই বরফটাকে আমি রূপান্তর করব পানিতে, অর্থাৎ বরফটাকে আমি পানিতে রূপান্তর করব। বরফটাকে পানিতে রূপান্তর করতে হলে কি করবে, এই বরফটা আমাদের কি করবে, তাপ শোষণ করবে। কি পরিমাণ তাপ শোষণ করবে? 3.36 × 10⁵ জুল এই পরিমাণ তাপ শোষণ করবে। এই পরিমাণ তাপ বরফটা শোষণ করে সে পানিতে রূপান্তর হলো। তাহলে এটা হচ্ছে, দেখো বরফ হচ্ছে তার একটা অবস্থা, পানি হচ্ছে তার আরেকটা অবস্থা। বরফ থেকে পানিতে গেল, এটা হচ্ছে একটা তাপগতীয় প্রক্রিয়া। এখন আমি যদি সেই আবার আগের অবস্থানে আনতে চাই, পানি থেকে তাকে যদি আমি আবার বরফে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই পানি থেকে এত পরিমাণ তাপ বের করে নিয়ে আসতে হবে। এর মানে 3.36 × 10⁵ জুল তাপ আমাকে কি করতে হবে, নির্গমন করতে হবে। তাহলে এই পরিমাণ তাপ যখন বরফ শোষণ করবে সে পানিতে রূপান্তর হবে। আর পানি থেকে পানি যদি এই পরিমাণ তাপ নির্গমন করে, সে কিন্তু আর বরফে রূপান্তর হয়ে যাবে। তাহলে দেখো, আমি বরফ থেকে পানিতে নিতে পারতেছি, পানি থেকে আবার বরফে আনতে পারতেছি। তাহলে খেয়াল করো, এই বরফ থেকে পানিতে যাওয়া সম্ভব আর পানি থেকে বরফে আসা সম্ভব, এবং এই দুইটা পরস্পর বিপরীত প্রক্রিয়া। কেমন? তুমি বরফ থেকে পানিতে যাওয়ার সময় যে পরিমাণ তাপ শোষণ করলা, সেই পানি থেকে আবার বরফে আসার সময় কিন্তু তুমি সেই পরিমাণ তাপকে আবার নির্গমন করে দিলা। তাহলে আলটিমেটলি তোমার কি পরিমাণ তাপের লস হয়েছে? আলটিমেটলি আমার কোনো তাপের লস হয় নাই। এখানে আমি যে পরিমাণ তাপ হারাইছিলাম, এখানে ঠিক সেই পরিমাণ তাপ আমি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের রেজাল্টেন্টটা কি, বরফ থেকে পানি হয়ে পানি থেকে বরফ হইলে আলটিমেটলি আমার কোনো পরিবর্তন হচ্ছে না, আমার কোনো লস হচ্ছে না। আমি যে পরিমাণ তাপ শোষণ করলাম ঠিক সেম পরিমাণ আবার নির্গমন করে দিলাম। এটাকে আমরা বলি প্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে আবার আগের অবস্থানে প্রত্যাবর্তন করতে পারে, তাহলে আমরা এটাকে আমরা চাইলে আবার আগের অবস্থা আনতে পারি। এই ধরনের অবস্থাগুলোকে আমরা বলি প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত হচ্ছে আমার যাওয়ার সময় যে পরিমাণ লস করবে আসার সময় ঠিক সেম পরিমাণ গেইন করবে, অথবা যাওয়ার সময় যে পরিমাণ গেইন করবে আসার সময় ঠিক সেম পরিমাণ লস করবে। যাওয়ার সময় লস, আসার সময় লস এরকম হবে না। মানে এখানে লস করলে এখানে গেইন, এখানে গেইন করলে এখানে লস, এখানে শোষণ করলো এখানে নির্গমন, এখানে যতটুকু শোষণ এখানে ঠিক সেম পরিমাণ নির্গমন। তাহলে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবারে এসে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি? প্রত্যাবর্তন আর করে না। তাহলে আমরা বলতে পারি প্রত্যাবর্তন করে না যে। তাহলে আমার যে জিনিসটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না তাকে আমরা বলি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন আমার একটা বোম, এটা ব্লাস্ট হলো। এই বোমটা যদি ব্লাস্ট হয়, যে কণাগুলো পাইলে ওই কণাগুলো থেকে আর বোমে আনা সম্ভব? জি না ভাইয়া, সম্ভব না। তাহলে আমরা বলতে পারি এই বোমটা আমার ব্লাস্ট হইলো, ব্লাস্ট হওয়ার পর আমি চাইলে তাকে আবার আগের অবস্থায় প্রত্যাবর্তন করতে পারতেছি না। যেহেতু আমি তাকে আগের অবস্থায় প্রত্যাবর্তন করতে পারতেছি না, এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ যেটা আবার আগের জায়গায় প্রত্যাবর্তন করা যায় দিস ইজ কল্ড প্রত্যাবর্তী, আর যেটা আগের জায়গায় প্রত্যাবর্তন করা যায় না দিস ইজ কল্ড অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।
এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আরেকটা সিম্পল একটা এক্সাম্পল দিই, সবচেয়ে কড়া একটা এক্সাম্পল আমাদের। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম, কোন একটা তলের মধ্যে দিয়ে তুমি কোন একটা বস্তুকে দিয়ে নিয়ে যাচ্ছ। আচ্ছা বলো তো, তুমি যখন নিয়ে যাবা এখানে একটা ঘর্ষণ বল থাকবে কিনা? অবশ্যই থাকবে। এখানে যে ঘর্ষণ বল থাকবে, তাহলে আমরা বলে দিলাম ঘর্ষণ বল আসলে কি করে বলো তো? আমার লস করে না। মানে তুমি তাকে ধাক্কা দিয়ে নিতে চাচ্ছ, তুমি তাকে ধাক্কা দিয়ে নেওয়ার সময় সে কি করতেছে? বিপরীত দিক থেকে ধাক্কা দিচ্ছে তোমাকে, ঘর্ষণে আমাকে বাধা দিচ্ছে। এই বাধার কারণে আমার কিছু পরিমাণ লস হবে কিনা? হবে। তাহলে আমি মনে করো তাকে এখান থেকে আমি এই পজিশনে নিয়ে গেলাম, এই পজিশনে নিয়ে গেলাম। তাহলে আমার এই যে প্রক্রিয়াটা, আমি তাকে এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে গেলাম। এ থেকে বিতে নেওয়ার সময় দেখো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু ঘর্ষণ বলের কারণে আমার একটা কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে আমি এ থেকে বিতে নেওয়ার কারণে আমার মনে করো কিছু পরিমাণ ঘর্ষণের কারণে লস হইল। তাহলে এবার বি থেকে এতে আনার সময় তোমার কি মনে হয় ওই ঘর্ষণে যে পরিমাণ লস হয়েছে তুমি সেগুলো রিটার্ন পাবা? জি না ভাইয়া। আবার তুমি যখন বি থেকে এদিকে ধাক্কা দিবা তখনও কিন্তু সে ঠিকই আবার পৃষ্ঠের দিকে তোমাকে বাধা দিবে, অর্থাৎ আমাদের ঘর্ষণ বল সেখানে আবার লস করতেছে। তাহলে দেখো যাওয়ার সময় তোমাকে বাধা দিল, আসার সময় তোমাকে বাধা দিল। তাহলে এই ঘর্ষণ বল সবসময় কিন্তু বাধা। তাহলে আমি যাওয়ার সময় যা লস করলাম, আসার সময় কিন্তু আলটিমেটলি আমি লসই করছি। যদি হয়তো যাওয়ার সময় যে পরিমাণ লস করলাম, আসার সময় সেই পরিমাণ গেইন করলাম, তাহলে এটা প্রত্যাবর্তী হইতো। কিন্তু আমি যাওয়ার সময় যে পরিমাণ লস করলাম, আসার সময় সেটাকে আমি আর পুনরুদ্ধার করতে পারি নাই। ওই কারণে আমরা বলি ঘর্ষণ বল পুনরুদ্ধার করা সম্ভব না। যেটা লস হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে আর রিটার্ন পাওয়া সম্ভব না। কেন? তুমি যখন ডানে যাচ্ছ ঘর্ষণ বল তখন তোমার বিপরীতে, তুমি যখন বামে যাচ্ছ তখনও ঘর্ষণ বলটা বিপরীতে। ওই কারণে বলতেছি ঘর্ষণ বল যেহেতু পুনরুদ্ধার করা সম্ভব না, এই কারণে এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি, আচ্ছা আমাদের এখানে প্রকৃতিতে যতগুলো আমাদের প্রক্রিয়া আছে তার মধ্যে কোন প্রক্রিয়া সবচেয়ে বেশি, মানে কোনটা ন্যাচারাল, কোনটা ন্যাচারাল? সেটা হবে, আমার আনসার হবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কেন? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে ন্যাচারাল। তুমি দেখো আমাদের গুলি থেকে বুলেট বের হয়ে গেছে, সেটা বের হয়ে গেছে মানে গেছে। আমার সাগর থেকে পানি পড়তেছে মানে পড়তেছে। মানুষ মারা গেছে মানে মারা গেছে। অর্থাৎ প্রকৃতিতে ম্যাক্সিমাম জিনিসটা আমাদের পুনরুদ্ধার করা সম্ভব না। ওই কারণে আমরা বলি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে এটা একমুখী হয়ে সবসময় ঘটতেই থাকে, এটা আমাদের পুনরুদ্ধার করা যায় না। আর আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়াটা পুনরুদ্ধার করা যায়। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এটা কিন্তু একটা স্লো প্রসেস। আবার বলতেছি কি প্রসেস? স্লো প্রসেস। অর্থাৎ বরফ থেকে পানিতে রূপান্তর হবে, এটা কিন্তু হঠাৎ করে হয়ে যায় না, সাডেনলি হয় না কখনো। এটা আমার কি হয়? স্লোলি হয়। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা, এটা হচ্ছে আমার কি সাথে সাথে হয়ে যায়। যেমন তুমি ধাক্কা দিলে সাথে সাথে ঘর্ষণ তুমি পাই গেলা, তুমি বোম ব্লাস্ট করলে সাথে সাথে ব্লাস্ট হয়ে গেল। তাহলে এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এটা হচ্ছে হঠাৎ করে হয়, বা আমার এটা হচ্ছে আমাদের সাডেন প্রসেস, আর এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস প্রসেস। তাহলে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া স্লোলি হয়, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমাদের কি হয়? হঠাৎ করে হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, এটা হচ্ছে স্লো প্রক্রিয়া। তবে একটা কথা হচ্ছে, আমরা যে প্রত্যাবর্তী বলি, আসলে কিন্তু প্রকৃতিতে 100% প্রত্যাবর্তী বলতে কোনো কিছু নাই। মানে তুমি যে পরিমাণ শোষণ সেই পরিমাণ নির্গমন, আসলে এটা আমরা মুখে বলি, ক্যালকুলেশন করে বলি, আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। একটু লস আছে, তাও একটু লস থাকলেও তাকে আমরা প্রত্যাবর্তী হিসেবে ধরে নিই। তো এই ক্ষেত্রে আমি আসলে আর তোমাদেরকে বেশি কথা বলবো না, যে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী তোমরা বই থেকে পড়ে নিবা। তবে আমি জাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এই যে তোমরা দেখো আমার শীটটা আমি ছবি তুলে দিয়ে দিব, তুমি দেখবা আমার শীটের লেখাগুলো আমি পড়ে পড়ে তোমাদের একটু শোনাই, তাহলে তোমাদের কনসেপ্টটা একটু হয়তো ক্লিয়ার হবে। কোনো সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন এর অবস্থার পরিবর্তন কয়ভাবে সংঘটিত হয়? দুইভাবে। একটা হচ্ছে প্রত্যাবর্তী বা উভমুখী, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা একমুখী। কেন আমি প্রত্যাবর্তীকে উভমুখী বলতে তুমি বুঝতে পারতেছ, বাম থেকে ডানেও যায়, ডান থেকে বামেও যায়, উভয় দিকে যেহেতু যাইতে পারে, এটা হচ্ছে উভমুখী। আর প্রত্যাবর্তন করে না মানে কি? সবসময় একই দিকে, ওই কারণে এটাকে আমরা বলি একমুখী। এবার আসো প্রত্যাবর্তী প্রক্রিয়ার আমি এখানে এক্সাম্পল দিলাম। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, অর্থাৎ যে এক জায়গায় তাপ এবং কাজের ফলাফল পরস্পর সমান এবং বিপরীত, মানে কি একই পরিমাণ তাপ এক জায়গায় লস করলে আরেক জায়গায় লাভ করে, এই জিনিসটাই বললো, তাকে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া। বৈশিষ্ট্য কি? এটা একটা দীর্ঘতীয় প্রক্রিয়া, এটি প্রতি স্তরে তাপীয় সমতা বজায় রাখে, অর্থাৎ প্রত্যেকটা স্তরে আসলে এটা তাপীয় সমতা বজায় রাখে। এই প্রক্রিয়ায় কোনো অপচয়মূলক ব্যবস্থা নাই, এর মানে এখানে কোনো অপচয় নেই, অপচয় থাকলে তো এটা প্রত্যাবর্তী হইতো না। আর এক্সাম্পল হিসেবে বলতে পারি
খুব ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ বা রুদ্রদ্রব্যের পরিবর্তন। তো যদিও তোমার কাছে মনে হয় ভাই রুদ্রদ্রব্যের প্রক্রিয়া তো আমাদের ধীরে ধীরে হয় না, হ্যাঁ রুদ্রদ্রব্যের প্রক্রিয়া দ্রুত হয়, বাট আমি ওই প্রক্রিয়ার কোনো একটা এক্সাম্পলকে যদি ধীরে ধীরে করি তখন সেটা আমার কি হয়ে যাবে, এটার মতো হয়ে যাবে। আর এখানে তো আমরা এই এক্সাম্পলটা দিয়েছিলাম 1 কেজি বরফের এই এক্সাম্পলটা। এরপর হচ্ছে আমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তার বৈশিষ্ট্য, তার এক্সাম্পল, এবং প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার আমি একটা পার্থক্য দিয়েছি, এগুলো আমার শিটে অ্যাড করা আছে। তোমরা যে কাজটা করবা শিট থেকে এই জিনিসগুলো পড়ে নিবা। তো আমরা আজকে আমার আসলে মূল আলোচনার বিষয় এটা না, আমার মূল আলোচনার বিষয় হচ্ছে আরেকটা, এগুলো হচ্ছে জাস্ট আমার মুখস্থ রাখছে জিনিস, এগুলো তোমাকে মুখস্থ করে নিতে হয়। তো আমি তাহলে আমাদের এই জিনিসগুলো মুছে ফেলে একটু যে আচ্ছা আজকে যেহেতু আমি ছবি তুলে নিয়ে আর তুলবো না, ছবিগুলো আমি ওই স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ফোনে স্ক্রিনশট তুলে হয়তো ক্লিয়ার আসবে না, কিন্তু আমার ফোন থেকে স্ক্রিনশট তুলে ক্লিয়ার আসবে, সমস্যা না, আমি স্ক্রিনশট তুলে দিয়ে দিব। তাহলে আমাদের এতটুকুই থাকলো যে আমাদের প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার আমরা সামনের দিকে প্রসিড করি। এখন আমরা যাব আসলে আমাদের তাপ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই বেসিকটা খুব বেশি স্ট্রং রাখতে হবে তোমাকে। আমরা এখন পড়বো তাপ ইঞ্জিন নিয়ে, এবং মোটামুটি তুমি শিওর থাকতে পারো পরীক্ষায় প্রশ্ন আসলে এই তাপ ইঞ্জিন থেকে প্রশ্ন আসবেই। তো তাহলে এই তাপ ইঞ্জিনের বেসিকটা আমি তোমাকে একটু বলে দিই। হ্যাঁ আচ্ছা, সবাই একটু খেয়াল করো। তো আমি এখানে একটা বস্তু রাখলাম, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে আমার T1, আর এখানে আমি কোন একটা বস্তু রাখলাম, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে আমার T2। সবাই একটু ভালো করে খেয়াল করো, এই কনসেপ্টটা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। আমি তোমার বইয়ের মতো কনসেপ্টটা না বুঝিয়ে এই কনসেপ্টটা আমি আমার মতো বুঝাবো, যাতে করে তোমার বেসিকটা খুবই স্ট্রং হয়। তাহলে আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে T1, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে T2। তো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম T1 ইজ গ্রেটার দেন T2, এর মানে আমার T1 এর তাপমাত্রা T2 থেকে বড়। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এই T1 এবং T2 যদি একটা আরেকটা থেকে বড় হয়, এই দুইটার মধ্যে কোনটা উষ্ণ? অবশ্যই T1 টা উষ্ণ। কোনটা শীতল? T2 টা। এবং এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে উষ্ণ বলতে এরকম না যে 2-3 ডিগ্রি, এটা থেকে 2 ডিগ্রি বেশি, 3 ডিগ্রি বেশি। এটা উষ্ণ মানে অনেক উষ্ণ, এটা শীতল মানে অনেক শীতল। তাহলে আসো, এটাকে আমরা বলতেছি উষ্ণ বস্তু, এটা হচ্ছে উষ্ণ বস্তু, আর এটা হচ্ছে আমার কোন বস্তু? শীতল বস্তু। তাহলে আমি পাইলাম এটা হচ্ছে আমাদের শীতল বস্তু। তাহলে আমরা একটা পাইলাম উষ্ণ বস্তু, আর একটা হচ্ছে আমাদের শীতল বস্তু। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা একটা উষ্ণ বস্তু পাইলাম আর একটা শীতল বস্তু পাইলাম, এবং আমার একটা ইঞ্জিন কি আমাদের এখানে কাজটা কি হয় একটু খেয়াল করো। এখন একটু খেয়াল করো, আমি যদি এই দুইটাকে কাছাকাছি আনি, তাহলে দেখো তো উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে একটা তাপের প্রবাহ হবে কিনা? অবশ্যই বুঝতে পারতেছো, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর মধ্যে একটা কি হবে? তাপের প্রবাহ হবে। অর্থাৎ কি পরিমাণ তাপ আমাদের এই T1 থেকে চলে যাবে এবং T2 তাকে কি করবে? গেইন করবে। অর্থাৎ T1 বস্তু কি পরিমাণ তাপ ছেড়ে দিল, T2 বস্তু সেই তাপটা কি করলো? গ্রহণ করলো। তাহলে আমরা বলতে পারতেছি এটা যেহেতু উষ্ণ বস্তু, এটা যেহেতু শীতল বস্তু, আমার প্রকৃতির নিয়ম হচ্ছে তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর মধ্যে কন্টিনিউয়াসলি যাবে। তাহলে সে কন্টিনিউয়াসলি যাইতেই আছে। এবং আমি একটা কথা বলে রাখি, ফর অ্যান ইঞ্জিন, আমাদের কোন একটা ইঞ্জিনের জন্য, একটা ইঞ্জিনের যদি বলতে চাও এই উষ্ণ বস্তুর তাপমাত্রা ফিক্সড, টি ফিক্সড, এটারও টি ফিক্সড। এর মানে আমরা জানি এখান থেকে কিছু পরিমাণ তাপ চলে গেলে তাপমাত্রা কমে যাবে, কিন্তু আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করবো যাতে করে এখান থেকে তাপ চলে গেলেও এটার কোনো অবস্থার পরিবর্তন না হয়। মানে জিনিসটা খেয়াল করো কেমন, তাহলে কেমন হতে পারে? আচ্ছা, সাগর থেকে তুমি 1 বালতি পানি নিলে তার কি আমাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে? জি না ভাই, হচ্ছে না। কেন? কারণ সেখানে অনেক বেশি আছে। ঠিক সেম এখানেও এত বেশি তাপমাত্রা অল্প একটু চলে গেলেও কোনো ক্ষতি হয় না, এখানেও ঠিক সেম। এক কথায় আমরা ধরে নিব, আমরা কিন্তু এখন পড়বো যেটা, সেটা হচ্ছে একটা মডেল। এই মডেলটা হচ্ছে আসলে থিওরিটিক্যালি সত্য, কিন্তু আমার প্র্যাকটিক্যালি এটা সত্য না। প্র্যাকটিক্যালি তোমার এখানে কিছু লস আছে, সেই লসটা আমি এখানে কাউন্ট করতেছি না। তাহলে এখানে টেম্পারেচার ফিক্সড, এখানে টেম্পারেচার ফিক্সড, এই টেম্পারেচার T1 ফিক্সড, টেম্পারেচার T2 ফিক্সড। এই T1 তাপমাত্রার বস্তু, এটা উষ্ণ বস্তু, এটা শীতল বস্তু, উষ্ণ থেকে শীতলের দিকে তাপ প্রবাহিত হয়। তো আমি কি করলাম, যেহেতু এদিক থেকে এদিকে তাপ প্রবাহিত হয়, আমি এর মাঝখানে একটা কিছু একটা বসাই দিলাম। আবার বলতেছি, আমি এর মাঝখানে কি করলাম? কিছু একটা বসাই দিলাম। এর মাঝখানে কিছু একটা যেটা বসাই দিলাম, একটা ইঞ্জিন বসাই দিলাম। কি ইঞ্জিন বসাই দিলাম? ইঞ্জিন, যাকে আমরা বলতেছি তাপ ইঞ্জিন। কেন? এই ইঞ্জিন আমার কি দিয়ে চলে? তাপ দিয়ে চলে। এখন তুমি যখন এখান থেকে তাপটা যাচ্ছে, এবার আমি ধরে নিলাম উষ্ণ বস্তু থেকে যে পরিমাণ তাপ বাইর হলো সেটা হচ্ছে Q1। তাহলে উষ্ণ বস্তু থেকে যদি Q1 পরিমাণ তাপ বের হয়, ওই তাপটা কি হচ্ছে বলতো?
আমার উষ্ণ বস্তু থেকে যে পরিমাণ তাপ বের হচ্ছে ওই তাপটা আমার ইঞ্জিন কি করতেছে, গ্রহণ করতেছে। এবার ইঞ্জিন কি করে, যে পরিমাণ তাপ পাইলো ওই তাপটাকে কিসে রূপান্তর করে, কাজে রূপান্তর করে। ইঞ্জিনের কাজ কি, ইঞ্জিনের কাজ হচ্ছে তোমাকে আউটপুট দিবে কাজ, তাহলে তোমার ইঞ্জিনের ইনপুট কি, তাপ। এই তাপকে সে কি করবে, কাজে রূপান্তর করবে। কিন্তু একটু আগে বিজ্ঞানী কার্নো, বিজ্ঞানী প্লাঙ্ক সবাই আমাদেরকে বলে দিছে এমন কোন ইঞ্জিন অথবা এমন কোন যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যে সম্পূর্ণ পরিমাণ তাপকে কাজে রূপান্তর করতে পারবে। এর মানে তুমি যে Q1 পরিমাণ তাপ দিলা এটা সম্পূর্ণরূপে কখনো কাজে রূপান্তর হবে না। এর মানে এটার একটা অংশ কাজে রূপান্তর হবে, বাকি অংশ লস হয়ে যাবে। তাই আমি ধরে নিলাম কিছুটা অংশ সেটার কাজে রূপান্তর হইলো, বাকি অংশ লস হয়ে যাবে না। তাহলে আমাদের বাকি অংশ যেটা তাকে নাম দিলাম Q2, এই Q2টা সে বর্জন করে দিল। এবার আমি বলতে পারি আমার এটাই আমার একটা ইঞ্জিন, এই ইঞ্জিন আমার Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, এখান থেকে কিছু পরিমাণ সে কাজে লাগাইলো, বাকিটা সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিল। তাহলে বুঝতেই পারতেছ তুমি যা দিছো তার থেকে কাজে লাগানোর পর এটা ছেড়ে দিছে। তাহলে আমি যদি তোমাকে বলি এরকম এখানে 100 জুল দিলাম, সে কিছুটা কাজে লাগাইয়া 30 জুল সে ছেড়ে দিল। এখন আমি যদি বলি সে কতটুকু কাজে লাগাইছে তুমি কিভাবে বের করবা, অবশ্যই এভাবে বের করবা। 100 থেকে 30টা বাদ দিলে বাকি যেটা আমাদের 100 - 30 এটা নিচ্ছে আমার কি, এটা নিচ্ছে হচ্ছে আমাদের কৃত কাজ। এখানেও সেম, তাহলে আমরা বলতে পারি Q1 থেকে Q2 বিয়োগ করব। হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া, আমার এই ইঞ্জিন Q1 পরিমাণ তাপ গ্রহণ করে কিন্তু সম্পূর্ণটা সে কাজে রূপান্তর করতে পারে না, সে তার Q2 পরিমাণ ছেড়ে দেয়, অর্থাৎ কাজকে রূপান্তর করার পর বাকি যেটা থাকে সেটা সে ছেড়ে দিচ্ছে। ওই W টার মান হচ্ছে Q1 - Q2। আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে আমি আবারও বলতেছি, এবার আবার একটু খেয়াল করো, আমরা আবার বলতেছি আমার এখানে একটা উষ্ণ বস্তু আছে, ওই উষ্ণ বস্তু Q1 পরিমাণ তাপ নির্গমন করে দে, ছেড়ে দে, ওই তাপটা গ্রহণ করে আমার একটা তাপ ইঞ্জিন, ওই তাপ ইঞ্জিন এটা গ্রহণ করে সম্পূর্ণটা সে কাজে লাগাইতে পারবে না, কারণ এটা হচ্ছে তাপ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ইঞ্জিন বা মেশিন, আর মেশিন কখনো সম্পূর্ণটা কাজে রূপান্তর করতে পারে না। ওই কারণে সে তার একটা পার্সিয়াল একটা অংশ সে কাজে রূপান্তর করবে, যেটা সে কাজে রূপান্তর করলো সেটা বাদে বাকিটা সে কি করলো, আউটপুটে ছেড়ে দিল। ওই যেটা ছেড়ে দিল সে কে গ্রহণ করবে, এই শীতল বস্তুটা গ্রহণ করবে। কেন? সে যেহেতু শীতল সে তাপ গ্রহণ করবে। তাহলে বলো তো এই যে আমি তাপ ইঞ্জিনের কথা যদি চিন্তা করি, আমাদের পরীক্ষার বিষয়বস্তু কিন্তু এগুলা না, পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে তাপ ইঞ্জিন, আমরা পড়বো ইঞ্জিন নিয়ে। তাহলে ইঞ্জিন কি করে বলো তো, ইঞ্জিন কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, কিছু পরিমাণ তাপ বর্জন করে, মাঝখান দিয়ে সে কিছু পরিমাণ কাজও করে। তাহলে ওই যে ইঞ্জিনের কাজ হচ্ছে কাজ করা, যেহেতু এটা আমার তাপকে কাজে রূপান্তর করে ওই কারণে নাম হচ্ছে তাপ ইঞ্জিন। তাহলে আমরা বলতে পারি আমার এখানে এমন একটা ইঞ্জিন আছে যে ইঞ্জিনটা কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, তার কিছু পরিমাণ তাপকে কাজে রূপান্তর করে, বাকি অংশটা সে বর্জন করে। তাহলে আমি কি বলতে পারি ইঞ্জিনের গৃহীত তাপ হচ্ছে এটা, এই Q1 হচ্ছে ইঞ্জিনের জন্য কোন তাপ, গৃহীত তাপ, এবং Q2 যেটা আছে এই Q2টা হচ্ছে আমার ইঞ্জিনের জন্য কোন তাপ, বর্জিত তাপ। তাহলে আমি বলতে পারি ইঞ্জিনের মধ্যে গৃহীত তাপ হচ্ছে Q1, ইঞ্জিনের মধ্যে বর্জিত তাপ হচ্ছে Q2। যেহেতু আমি ইঞ্জিন নিয়ে কাজ করতেছি আমাকে ইঞ্জিনের সাপেক্ষে বিবেচনা করতে হবে। এবার ইঞ্জিন যে তাপ গ্রহণ করলো Q1, সে কার থেকে গ্রহণ করলো, এই উষ্ণ বস্তু থেকে। তাহলে আমি বলতে পারি এই তাপ সে গ্রহণ করলো, এই গ্রহণ করলো এটাকে আমরা বলি তার তাপ উৎস, এটাকে আমরা কি বলি, তাপ উৎস। এই উৎস থেকে তে তাপ কি করে গ্রহণ করে, আর এখানে সে কি করে, বর্জন করে। বর্জন করে মানে এই বস্তু সেটা কি করতেছে, গ্রহণ করতেছে। ওই কারণে এটাকে আমরা বলি তাপ গ্রাহক, এটাকে আমরা কি বলি, তাপ গ্রাহক। তাহলে আমি বুঝাইতে পারছি কিনা? আস্তে আস্তে আমি ধাপে ধাপে আমি আমার আসল কাজে চলে যাচ্ছি। তোমাদেরকে এতক্ষণ আমি অনেক কিছু শিখে ফেলছি, তোমার কাছে এগুলা খুব ইজি মনে হলো, বাট তোমাকে আমি এমনভাবে বুঝাতে চাচ্ছি যাতে করে এটা খুব ইজি মনে হয়। কিন্তু আমাদের অনেকের জন্য এই জিনিসটা মোর কমপ্লেক্স, বাট আমি ওই কমপ্লেক্স ওইতে বুঝাতে চাচ্ছি না। আমি চাচ্ছি খুবই সিম্পল হইতে, তুমি বুঝো, তুমি নিজের কমন সেন্স লাগাই যাতে এটা ডেভেলপ করতে পারে সে কাজটা আমি করতেছি। অর্থাৎ আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি আমার কমন সেন্স লাগাই সূত্র ডেভেলপ করবো, অর্থাৎ সূত্র বানাবো আমি, বিজ্ঞানের সূত্র আমি ব্যবহার করব না। আমি সূত্র বানাই, আমি দেখবো আমার সূত্রটা বিজ্ঞানীর সাথে মিলে গেছে। এখন দেখো আবারও বলতেছি, এবার আসো আমরা উল্টাভাবে করবো। তাহলে আমি এই প্রথম এটা বলি, এটা উষ্ণ বস্তু। উষ্ণ বস্তু মানে কি অত্যন্ত গরম, সে তাপ দিবে, এটাই স্বাভাবিক।
শীতল বস্তু মানে অত্যন্ত ঠান্ডা, সে তাপ দিবে না, উল্টে নিবে, সেটাই স্বাভাবিক। তাহলে এই যেহেতু তাপ তাপ ছেড়ে দেয় মানে এটা তাপের একটা উৎস, আর ও যেহেতু গ্রহণ করে এটা হচ্ছে তাপের একটা গ্রাহক। তাহলে আমি এই তাপমাত্রাকে কোন তাপমাত্রা বলবো? তাপ উৎসের তাপমাত্রা। এটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। তাপ উৎসের তাপমাত্রা T1 এবং সে তাপ যে পরিমাণ তাপ বর্জন করে সেটা কিন্তু তাপ ইঞ্জিন গ্রহণ করে। তো তোমার পরীক্ষায় যখন তুমি বের করবা তোমাকে কিন্তু পরীক্ষায় উৎসের জন্য বলবে না, তোমাকে সবসময় বলবে কি ইঞ্জিন, কারণ তোমাকে ম্যাথ তো দিবে ইঞ্জিনের জন্য। তাহলে তুমি উৎস কি করে সেটা দেখবা না, তুমি দেখবা যে ইঞ্জিন কি করে। ইঞ্জিন এই Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, এই তাপটা কোত্থেকে আসলো? উৎস থেকে আসলো। তাহলে আমরা বলতে পারি তাপ ইঞ্জিন উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে তার কিছুটা অংশ কাজে রূপান্তরিত করে বাকি অংশ বর্জিত করে তাপ গ্রাহকে পাঠিয়ে দেয়। আমি আবার বলতে চাই আমার লাইনটা, কোন একটা তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে তার কিছুটা অংশ কাজে রূপান্তরিত করে বাকি অংশটা তাপ গ্রাহকে বর্জন করে। তাহলে আমি যদি বলি আমার পরীক্ষায় যদি বলা হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ T1? উৎসের তাপমাত্রা। হোয়াট ইজ দ্য মিনিং অফ T2? গ্রাহকের তাপমাত্রা। হোয়াট ইজ দ্য মিনিং অফ Q1? গৃহীত তাপ। কার দ্বারা? ইঞ্জিন দ্বারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ Q2? বর্জিত তাপ। কার দ্বারা? তাও ইঞ্জিন দ্বারা। আর হোয়াট ইজ দ্য মিনিং অফ W? ওয়ার্ক ডান বা কৃত কাজ। এই কৃত কাজ মানে কি? সে গ্রহণ করে যেটা কাজে লাগাইলো। কতটুকু কাজে লাগাইলো? গ্রহণ করলো যতটুকু, তার থেকে যেটা ছেড়ে দিল সেটা বাদ দিলে বাকিটাতে সে কাজে লাগাইছে। অর্থাৎ আমার পকেটে 100 টাকা ছিল, আমি গ্রহণ করলাম, তার মধ্যে থেকে খরচ করে বাকিটা আমি আমার আম্মাকে দিয়ে দিলাম। তাহলে আমি যতটুকু দিয়ে দিলাম, আমি যতটুকু আমি নিছিলাম আর যতটুকু দিয়ে দিলাম, সে একটা থেকে একটা বিয়োগ করলে তো আমি কতটুকু খরচ করছি সেটা পেয়ে যাচ্ছি। আমি ঠিক সেম জিনিসটা তোমার এখানে বুঝাইতে চাচ্ছি। তো আশা করি এই কনসেপ্টটা কারো না বোঝার কোনো কথা না, যে W = Q1 + Q2। তাহলে আমরা এখান থেকে আমরা কয়েকটা জিনিস পাইলাম। তাহলে আমরা আবারও বলতেছি, দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তোমার কাছে যত ইজি মনে হচ্ছে আসলে এরকম ইজি যদি বুঝে থাকো, অনেকের কাছে মোর কমপ্লেক্স। তো আমি ওই কারণে আবার বলতেছি, এটা হচ্ছে আমার একটা তাপ ইঞ্জিন। এই তাপ ইঞ্জিন সবসময় একটা তাপ উৎসের সাথে লাগানো থাকে, একটা তাপ গ্রাহকের সাথে লাগানো থাকে। কিভাবে লাগানো থাকে সেটা আমরা আগামী ক্লাসে ডিটেইলস পড়বো। আজকে জাস্ট তুমি মাথায় ঢুকে নাও হোয়াট ইজ আমাদের তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনটা কি? তাপ ইঞ্জিনটা কি? হিট ইঞ্জিন কি? হোয়াট ইজ হিট ইঞ্জিন? এটা আমরা দেখি, সে কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমরা পড়বো। তাহলে তাপ ইঞ্জিন কি করে? তাহলে আমি আবারও বলতেছি, তাপ ইঞ্জিনের ডেফিনেশন হলো, নাম হচ্ছে তাপ, নাম হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনের কাজ হচ্ছে সে কাজ করে। যেমন একটা গাড়ির ইঞ্জিন কাজ করে, যে কোনো ইঞ্জিন কাজ করে, যার যে কোনো ইঞ্জিন কাজ করবে, তোমার নিজের ইঞ্জিন সেটাও কাজ করে। তাহলে একটু খেয়াল করে দেখো, এবার আসি তাপ ইঞ্জিন। এই তাপ ইঞ্জিন মানে সে কি দিয়ে কাজ করে? তাপ দিয়ে কাজ করে। তাহলে সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, এরপর সেটাকে কাজে রূপান্তর করবে। কিন্তু আমাদের বিজ্ঞানিক কারণ বলেই দিছে যে আমাদের সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারবে এমন কোনো ইঞ্জিন সম্ভব না। তাহলে এর মানে হচ্ছে যে পরিমাণ তাপ দিলাম সেটা সে সম্পূর্ণরূপে কাজে লাগাইতে পারে নাই, তার কিছুটা অংশ আমাদের কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যেটা নষ্ট হয়ে গেছে সে সেটা বর্জন করলো, আর মাঝখানটা কাজে লাগাইলো। এবার সে যে পরিমাণ তাপ গ্রহণ করলো, কার থেকে গ্রহণ করলো? উৎস থেকে গ্রহণ করলো। আর যে পরিমাণ তাপ বর্জন করলো, কোথায় বর্জন করলো? গ্রাহকে বর্জন করলো। তাহলে পরীক্ষায় যদি বলে, আমি আবারও বলতেছি, এদের পরিচয়গুলো জেনে নাও। T1 তাপ উৎসের তাপমাত্রা, তোমরা ক্লাসের পর খাতায় এগুলো সুন্দরভাবে লিখে নিবা। T1 তাপ উৎসের তাপমাত্রা, T2 তাপ গ্রাহকের তাপমাত্রা, Q1 ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ, Q2 ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ, এই W হচ্ছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। এই W সমান Q1 - Q2, অর্থাৎ ইঞ্জিন এই পরিমাণ কাজ করে। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি আমি বুঝাইতে পারি দেন আমি সামনের দিকে আগাই, যে আমি এরপরে বাকি জিনিসগুলো একটু বলবো একটা একটা। তাহলে অলরেডি তোমার মাথায় ঢুকে গেছে তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে, কি তাপ ইঞ্জিন জিনিসটা কি সেটা আমরা অলরেডি বলে ফেললাম। তাহলে আমি যদি সংক্ষেপে একটা ফিগার আঁকি, ফিগারটা দেখতে এরকম দেখো। এটাই হচ্ছে আমার সেই তাপ ইঞ্জিন। হ্যাঁ, আমরা HE মানে হচ্ছে হিট ইঞ্জিন, H মানে হিট, E মানে ইঞ্জিন। তাহলে আমি দেখলাম আমার যে তাপ ইঞ্জিন, এই তাপ ইঞ্জিন যে কাজটা করতেছে, এই তাপ ইঞ্জিন Q1 পরিমাণ তাপ গ্রহণ করতেছে, এবং আমার এই তাপ ইঞ্জিনটা সে Q2 পরিমাণ তাপ বর্জন করতেছে। আমার এই তাপ ইঞ্জিন সে W পরিমাণ কাজ করতেছে, এবং এই W কে আমি ডিফাইন করতে পারি এভাবে, Q1 - Q2 দ্বারা।
এবার আমরা বলতে পারি আমার যে তাপ ইঞ্জিন সে এই কি পরিমাণ তাপ কোত্থেকে নিচ্ছে, সে একটা গ্রাহক থেকে উৎস থেকে নিচ্ছে। ওই উৎসের তাপমাত্রা আমরা জানি T1। সে এই Q2 পরিমাণ তাপ কোথায় বর্জন করতেছে, একটা গ্রাহকে বর্জন করতেছে, ওই গ্রাহকের তাপমাত্রা T2। দেখো এতক্ষণ যে জিনিসটা বললাম আমি খুব সিম্পল হইতে সুন্দর করে তোমাকে ছোট করে দেখাই দিলাম যে এটা হচ্ছে আমার উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা, উৎস থেকে ইঞ্জিন Q1 পরিমাণ তাপ গ্রহণ করতেছে, মাঝখানে এতটুকু কাজে লাগাই ফেললো, বাকি তাপটা সে বর্জন করে ফেলতেছে। এটাকে আমরা বলি তার ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার তার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে তোমাকে বুঝে নিতে হবে জিনিসটা কি। এবং তুমি ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ার হবে তাদের ক্ষেত্রে এই ব্লক ডায়াগ্রাম জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার প্রত্যেকটা মেশিনে তোমাকে এরকম ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। অর্থাৎ এই ব্লক ডায়াগ্রাম দেখে তুমি বুঝে যাবা এই মেশিনের পারপাসটা কি, তার উদ্দেশ্যটা কি। আর প্রত্যেকটা মেশিনে এরকম ডিজাইন থাকে যে কিভাবে সে কাজ করে, তো তোমার ওটা জানার দরকার নাই। তবে তোমার পরীক্ষা অনুষ্ঠানে বলতে হবে ব্লক চিত্র অঙ্কন করো, অর্থাৎ একটা ইঞ্জিনের বৈশিষ্ট্য বর্ণনা করো, তখন তোমাকে এই চিত্রটা এঁকে বর্ণনা করতে হবে। তাহলে আমি আশা করি বুঝাতে পারছি। এবার আসো আমরা এখন তোমাদের একটা জিনিস পড়াবো। আমার আসলে পড়ানো উচিত ছিল কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করে বা কার্নো ইঞ্জিন কি, বাট আমি সেখানে যাব না। কেন যাব না? কারণ এই কার্নো ইঞ্জিনে যাইতে হলে আমি আজকে সেটা শেষ করতে পারবো না। তো আমি কালকে সেখানে গিয়ে এটা আবার গ্রাফ আছে, লেখচিত্র আছে, ওই লেখচিত্র থেকে কার্নো ইঞ্জিনে অনেক কিছু পড়বো। তো সেটা আমি একই ক্লাসে করতে যাচ্ছি, কারণ সেখানে একটা শুরু করলে একটা আমাদের স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে। তো আমি ওই কারণে একটু স্কিপ করে আমি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। অর্থাৎ এখন আমার কাজ হচ্ছে ইঞ্জিনের কিভাবে কর্মদক্ষতা বের করব। তাহলে আমার এখন কাজ কি? ইঞ্জিনের কর্ম দক্ষতা নির্ণয়। কর্ম দক্ষতা নির্ণয়। আমি ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করা শিখতেছি, একটু ভালো করে খেয়াল করো তুমি। তাহলে আমি ইঞ্জিনের কর্মদক্ষতা যদি নির্ণয় করি, তাহলে তোমাদের একটা কথা বলে রাখি, তাহলে কর্মদক্ষতা বলতে আসলে আমি কি বুঝি। তাহলে আমি একটু ভালো করে খেয়াল করি, আমি একটু এটাকে ভেঙে লিখি। এই কর্মদক্ষতা যদি তুমি বলো, আমি তোমাকে জিজ্ঞেস করবো কর্মদক্ষতা কি জিনিস, আমরা আমাদের ভাষায় পড়ি, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আবারও বলতেছি, আমরা সূত্র থেকে আমরা ফর্মুলা মুখস্থ করে ম্যাথ করবো না, আমরা ফর্মুলা নিজে বানাবো বেসিক থেকে। দেখো কিভাবে বানাচ্ছি। কর্মদক্ষতা কি? আমরা বলবো কাজে রূপান্তর করার ক্ষমতা। কর্মদক্ষতা মানে তো বুঝো তো, তার সে কতটুকু দক্ষ, ইঞ্জিন কতটুকু দক্ষ, সেটা হচ্ছে তার দক্ষতা। তাহলে আমার এই ইঞ্জিন কতটুকু দক্ষ তুমি কিভাবে বলবা? আমার কাছে দুইটা ইঞ্জিন আছে, তার মধ্যে কোন ইঞ্জিনটা বেশি দক্ষ তুমি কিভাবে বুঝবা? যে ইঞ্জিনটা কাজে রূপান্তর করার ক্ষমতা বেশি। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে হচ্ছে আমার হিট ইঞ্জিন, তাহলে আমি বললাম এটা হচ্ছে আমার হিট ইঞ্জিন 1, আর এখানে একটা দিলাম এটা হচ্ছে আমার হিট ইঞ্জিন 2। তাহলে আমি যদি বলি আমার এই হিট ইঞ্জিনে আমি দিলাম 100 জুল এবং আমি আউটপুটে পাইলাম মানে ইঞ্জিনটা ছেড়ে দিল মনে করো 30 জুল, আর বাকি যে 70 জুল, এই 70 জুল সে কি করছে? কাজ করছে। এবার আসো আমার এটা সেম আরেকটা হিট ইঞ্জিন, দুইটা হিট ইঞ্জিন, এটা আমার 100 জুল দিলাম, সে যে কাজটা করলো সে আমাদের 40 জুল বর্জন করলো এবং আমার এখান থেকে সে 60 জুল কি করলো? কাজে রূপান্তর করলো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া তুমি আমাকে আনসার দাও, আমার এখানে দুইটা ইঞ্জিন তুমি দেখতে পাচ্ছ, আমি মনে করো বাজারে গাড়ি কিনতে গেলাম, ওই গাড়ির মধ্যে আমি দুইটা গাড়ির ইঞ্জিনের মধ্যে পার্থক্য করতেছি। আমার প্রথম গাড়ির ইঞ্জিনের দেখতে এমন, সেখানে যদি তুমি 100 জুল দাও, তুমি 30 জুল আউটপুটে নষ্ট হয়ে যায় আর 70 জুল সে কাজে লাগায়। আর এটা মানে কি 100 জুল সে দিলে 60 জুল কাজে লাগায়, 40 জুল সে নষ্ট করে দেয়। এখন তো আমি তোমাকে প্রশ্ন করলাম যে ভাই এই দুটো ইঞ্জিনের মধ্যে কোন ইঞ্জিনের দক্ষতা বেশি, তুমি আমাকে ডিরেক্ট আনসার বলে দিবা যে ভাই যেহেতু একই পরিমাণ ইনপুটের জন্য সে আমাকে আউটপুটটা একজনের এক এক রকম, তাহলে একই পরিমাণ ইনপুটের জন্য যে বেশি আউটপুট দিচ্ছে সেটা হচ্ছে আমার কি? বেশি দক্ষ। কারণ তুমি 100 জুলের মধ্যে 70 জুল সে কাজে রূপান্তর করলো, আর ও 100 জুলের মধ্যে কত জুল রূপান্তর করলো? 60 জুল। তাহলে দেখো তুমি ইঞ্জিনের যে তুমি বৈশিষ্ট্য দেখতেছ, কোন ইঞ্জিনটা বেশি দক্ষ বা কার দক্ষতা বেশি, সেখানে কিন্তু তুমি এটা কাউন্ট করতেছ না, এটা তুমি কাউন্ট করতেছো না। তুমি কম্পেয়ার করতেছো কি? কতটুকু দিলাম আউটপুটে কতটুকু কাজ পেলাম, কতটুকু দিলাম আউটপুটে কতটুকু কাজ পেলাম। তাহলে Q1 পরিমাণ আমি দিলাম আর আউটপুটে W পরিমাণ পাইলাম। তাহলে আমি এই দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করব, যে পরিমাণ দিলাম যে পরিমাণ পেলাম, এই দুটার মধ্যে কম্পেয়ার করলে আসলে বলা যায় আমার ইঞ্জিনের দক্ষতা কতটুকু। তাহলে আসলে জিনিসটা হচ্ছে এমন, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের কোন একটা ইঞ্জিনের তাহলে দক্ষতা বলতে আমরা আসলেই বুঝতে পারছি নাকি যে আমার কোন একটা ইঞ্জিন তার দক্ষতা বলতে আসলে আমরা কি বুঝি? তার দক্ষতা বলতে আমরা যেটা বুঝি তার কাজে রূপান্তর করার ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি কাজে রূপান্তরের
কাজে রূপান্তরের ক্ষমতা, কাজে রূপান্তরের ক্ষমতা। এখন আমার প্রশ্ন হলো যে ভাইয়া আমি এখান থেকে দেখে দেখে আমি বলে দিতে পারতেছি আমার এই দুইটা ইঞ্জিনের মধ্যে প্রথম ইঞ্জিনটা আমার দক্ষতা বেশি, সেকেন্ড ইঞ্জিনের দক্ষতা আমার কম। কেন আমি বলে দিতে পারতেছি? এখানে সেম ইনপুটের জন্য আউটপুটটা ভিন্ন। এখন যদি আমার এরকম হয় ইঞ্জিনের ইনপুটটা এটাও ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন, এটা ভিন্ন, মানে দুইটা ইঞ্জিনের মধ্যে দুইটার মধ্যে কোনো আমাদের সিমিলারিটি নেই, তখন তুমি কিভাবে করবা, কম্পেয়ার কিভাবে করবা? তাহলে আমাকে একটা কমন জিনিস আনতে হবে না? আমার ঐকিক নিয়মে যে কাজটা করতে হবে একই ইনপুটে কনভার্ট করতে হবে। যেমন আমি তোমাকে এরকম বলি, আমার এবার আছে কি, আমি জাস্ট তোমাকে সেম এক্সাম্পল দিচ্ছি। এবার আমার হিট ইঞ্জিন আছে, হিট ইঞ্জিন 1 আরেকটা। এখানে আমি মনে করো আমি 1010 জুল দিলাম এবং আমি এখানে কৃত কাজ W পাইলাম, আমি মনে করো এখান থেকে 900 জুল পাইলাম। আর আরেকটা হচ্ছে আমার হিট ইঞ্জিন 2, এই হিট ইঞ্জিন 2 তে আমি যে কাজটা করলাম, এই হিট ইঞ্জিন 2 তে আমি 1200 জুল দিলাম, সেখান থেকে আমি মনে করো আমাদের কৃত কাজ পাইলাম আমরা এই যে মনে করো 1072 জুল। তাহলে একটু খেয়াল করো, এবার আমাকে প্রশ্ন আসবে যে ভাই কোনটা দক্ষ। এবার দেখো তুমি আগের মতো বলতে পারতেছো না। কেন বলতে পারতেছো না? কারণ এবার ইনপুট কিন্তু সেম না, ভিন্ন ভিন্ন ইনপুট। তাহলে তুমি এখানে 1072 দেখে বলে দিতে পারবে না এটা বেশি দক্ষ। কেন? কারণ এখানে ইনপুটও বেশি। তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে কিভাবে? দুইটার মধ্যে সিমিলারিটি এনে তারপর আমাকে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ একটা কমন সিমিলারিটির মধ্যে আমি এটা কম্পেয়ার করব যে কোনটা আমার বেশি দক্ষ। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, আমি সেই দক্ষতা যদি তোমাকে বুঝাতে যাই তাহলে এই কাজটা করতে হবে। কাজটা কি দেখো, আমার এখানে তাহলে আমি ঠিক এভাবে বলতে পারি, আমার এখানে আমি দিলাম Q1, তাহলে এই Q1 এতটুকু দিলাম, তাহলে আমি বলতে পারি 1010 জুল। এভাবে ঐকিক নিয়েও বলতে পারি 1010 জুলকে সে কাজে রূপান্তর করে 100 জুল। 1 জুলের মধ্যে সে কাজে রূপান্তর করে কতটুকু? 900 ডিভাইডেড বাই 1010 জুল। তাহলে 100 জুলের মধ্যে সে কি করে? তাহলে 900 ডিভাইডেড বাই 1010 ইন্টু 100, তাহলে আলটিমেট পার্সেন্টেজ হয়ে যাবে, শতকরা মানে 100 এর মধ্যে কত করে? এত পার্সেন্ট। একইভাবে এবার তুমি সেকেন্ডের জন্য করতে পারবা, 1200 জুল থেকে সে রূপান্তর করে 1072 জুলে। তাহলে আমার 1 জুল থেকে কি করে? 100 জুল থেকে কি করে? 1072 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100। তাহলে দেখো এখান থেকে তুমি বলে দিতে পারবা এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ মানে কি? শতকরা। তাহলে শতকরা কত পার্সেন্ট সে রূপান্তর করে, শতকরা কত পার্সেন্ট রূপান্তর করে। এখানে যার মান বেশি নিশ্চয়ই সে বেশি দক্ষ, কারণ দুইটা এবার কম্পেয়ার করতেছো 100 জুলের মধ্যে। আমি ঠিক সেম কাজটা এখানে করব, কি কাজটা দেখো। তাহলে আমি বলতেছি আমাদের Q1 পরিমাণ তাপ তুমি যখন দিলা, সে Q1 থেকে কাজে রূপান্তর করে আমাদের কত? W। তাহলে 1 জুল থেকে কতটুকু কাজে রূপান্তর করে? W ডিভাইডেড বাই Q1। তাহলে 100 জুল থেকে সে কতটুকু কাজে রূপান্তর করে? W ডিভাইডেড বাই Q1 ইনটু 100%। এবং কর্মদক্ষতা সবসময় পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। সুতরাং আমরা বলতে পারবো কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু, আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি W ডিভাইডেড বাই Q1 ইনটু 100%। এটা আমরা বলতে পারি কর্মদক্ষতার ফর্মুলা। পার্সেন্ট তুমি দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, আমরা সাধারণত পার্সেন্টেজে কনভার্ট করি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জেনে গেলাম সেটা হচ্ছে কর্মদক্ষতা মানে হচ্ছে W বাই Q1 ইনটু 100%। এখান থেকে আমরা আরো একটু সামনের দিকে আগাবো। তো আজকে আমরা আর আগাবো না, আজকে তুমি জাস্ট এতটুকু জেনে রাখো, নেক্সট দিন এখান থেকে আমরা আরো একটু সামনের দিকে প্রসিড করে ম্যাথ করব। তাহলে আমরা আমি আজকে তোমাকে আসলে জাস্ট একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, তাপ ইঞ্জিন, সেই জিনিসটা তোমাকে শিখাইতে চাচ্ছিলাম, যে মানে মেইন বেসিকটা। এবার এই কাজটা কিভাবে করে, মানে আজকে হচ্ছে কিভাবে কাজ, মানে কাজটা কি করে, আজকে আমি শিখালাম কি কাজ করে, নেক্সট দিন শিখাবো এই কাজগুলো সে কিভাবে করে, মানে ফুল প্রসেসটা কি সেটা হচ্ছে আমার নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। আজকের ক্লাসে এতটুকুই থাকলো যে তোমাকে বুঝে নিতে হবে কর্মদক্ষতা কি জিনিস এবং একটা হিট ইঞ্জিন কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা পড়াইলাম। তো আজকের ক্লাসের উপর যদি কারো কোনো কমেন্টস থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, একটু আমাকে জানাই দাও, আমি তোমাদের আনসারটা দিয়ে দিই। আচ্ছা, এবার একটু কথা বলে রাখি, আজকে যা যা পড়াইছি
এই জিনিসটা থেকে পরীক্ষায় আসবে মোটামুটি 95% কনফার্ম। বাট কিভাবে আসবে সেটার জন্য আমাকে আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। অনেকে বলতে আমি বললো ক্লাসে এসে কিছুই লাগবে না, লাগবে, অবশ্যই লাগবে, কি বলো লাগবে না। আমি তোমাকে এখনো বই খুলে দেখাই দিতে পারবো এই ফর্মুলা, বা এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করবো, এই ফর্মুলাটা একটু চেঞ্জ করবো হালকা। এখন এই ফর্মুলা থেকে যে প্রশ্ন আসছে সেটা আমি তোমাকে গোড়াগাড়া দেখাইতে পারবো। এবং তুমি পরীক্ষায় যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করলে সৃজনশীলগুলা 10টা প্রশ্নের মধ্যে আমাদের 5টা প্রশ্ন এই কনসেপ্ট থেকে আসছে। ওই কারণে আমি এই কনসেপ্টটাতে জোর দিয়ে পড়াচ্ছি। ওই কারণে না হয় কিন্তু আমি আজকে অনেক কিছু পড়াই ফেলতাম, বাট পড়াচ্ছি না কেন, আজকে তোমার মাথায় এটা ঢুকাই। নেক্সট ক্লাস আমি আরো ভালোভাবে আলোচনা করবো আমাদের পুরো জিনিসটা কিভাবে সৃজনশীল আসে জিনিসটা। শাহরিয়ার হোসেন ওপি বলা হলো ইঞ্জিন, আমি ওই যে বললাম উৎস হচ্ছে T1, গ্রাহক হচ্ছে T2। তার কথা হচ্ছে T1 থেকে তাপ যেতে যদি আমার ওই যেটা গরম সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, যেটা ঠান্ডা সেটা গরম হয়ে যাবে। জি না ভাইয়া, আমি তোমাকে আগেই বলছি, আমি এখানে এমন একটা সিস্টেম সৃষ্টি করব যে উৎসের তাপমাত্রা T1 যেটা ছিল সেটা ফিক্সড, মানে তার থেকে তাপ গেলেও আমাদের এটাখানে এমন একটা কাহিনী করে রাখছি যাতে করে ওই তাপের কোনো তাপমাত্রা কোনো পরিবর্তন না হয়। এর মানে জিনিসটা হচ্ছে এমন, তুমি একবার এভাবে ধরে নিতে পারো, উৎসটাকে আমি এমনভাবে বানাইছি যে এখান থেকে কিছু পরিমাণ তাপ গেলেও আবার এটা আবার আগের মতো হয়ে যায়। মানে কেমনে করছি সেটা তোমাদের দরকার নাই, সেটা ইঞ্জিনিয়ারদের কাজ। তুমি এখন গাড়ির ইঞ্জিন বানাবা না, তুমি জাস্ট এটা চিন্তা করো এই তাপমাত্রা কখনো পরিবর্তন করা যায় না, এই তাপমাত্রা কখনো পরিবর্তন করা যায় না। মানে এখান থেকে তাপ চলে গেলেও সে আগের মতোই থাকে, এখানে তাপ আসলেও সে আগের মতোই থাকে। কেন আগের মতো থাকে, আমি এই ধরনের একটা সিস্টেম বানায় রাখছি। মানে যে পরিমাণ এভাবে চিন্তা করতে পারো, সিম্পল, মানে আসলে কাহিনী এটা না, বাট তুমি যেহেতু এটা ইঞ্জিনিয়ারদের কাজ, এগুলো বুঝাতে গেলে অনেক টাইম বা অনেক ভিতরে ঢুকতে হবে, তোমার এত কিছু দরকার নাই। তুমি জাস্ট এটা চিন্তা করো এখান থেকে যে পরিমাণ তাপ গিয়ে চলে গেছে সেটা কোনো না কোনোভাবে যদি আমি তাকে দিয়ে দিতে পারি, আর এখানে সে যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেটা কোনো না কোনোভাবে যদি এখান থেকে পাঠাই দিতে পারি, তাহলে তো কাজ হয়ে গেল। এবং তুমি খেয়াল করে দেখিও, ঠিক এই কাজের জন্য তোমার মনে করো বাইক আছে না, তোমরা সবচেয়ে বাইকের ইঞ্জিনটা তোমরা খুব সুন্দরভাবে দেখো, বাইকের ইঞ্জিনের সিলিন্ডারে একটু খেয়াল করিও কিছু আমার এরকম পাতলা পাতলা টিনের ফাতের মতো থাকে। কেন থাকে? কারণ হচ্ছে তুমি চিন্তা করো ভাই, বাইকের সিলিন্ডারটা একবার গোল স্মুথ হইতে পারতো না, জিবে হইতে পারতো, বাট স্মুথ হলে ঝামেলাটা কোন জায়গায়, তার সে যে তাপগুলো ছেড়ে দিবে পরিবেশে, এই যে ছেড়ে দিচ্ছে পরিবেশে, এই পরিবেশে যে তাপগুলো ছেড়ে দিচ্ছে, কিভাবে ছেড়ে দিচ্ছে, তার পৃষ্ঠ থেকে ছেড়ে দিচ্ছে। এবার তার পৃষ্ঠ যত বড় হবে তাহলে আমার সে তত বেশি ছাড়তে পারবে না। এখন কিন্তু কথা হলো, তুমি কি বাইকের ইঞ্জিনের পৃষ্ঠ, তুমি বাইকের ইঞ্জিনের ওই আমাদের খোপটাকে এত বড় বানাতে পারবা? জি না ভাই, পারবো না। তাহলে কি করলাম, ওই পৃষ্ঠটাকে আমি কি করলাম, এরকম মনে করো পৃষ্ঠটার মধ্যে অনেকগুলো এরকম পাতলা পাতলা পাতের মতো লাগাই দিলাম। তাহলে কি হলো, এবার পৃষ্ঠটা বেড়ে গেছে না? মনে করো ইন জেনারেল পৃষ্ঠ যেরকম পাতগুলো লাগার কারণে আমাদের অনেকগুলো পৃষ্ঠ বেড়ে গেছে, এই পৃষ্ঠ বাড়ার কারণে সে আরো স্মুথলি আমার এই কাজটা করে। ওই কারণে বাইকের দেখবা ওই এটা অনেক গরম থাকে এবং সেখান থেকে আমার খুব স্মুথলি আমার তাপগুলো চলে যাওয়ার জন্য এই কাজটা করা হয়। তো আমার এই ধরনের সিস্টেম থাকে। তো তোমাকে আপাতত ওইটা চিন্তা না করে তোমাকে এটাই চিন্তা করতে হবে ভাইয়া, যে আমার এটা ফিক্সড, এটা ফিক্সড, এখান থেকে সবসময় এই পরিমাণ গ্রহণ করে এই পরিমাণ বর্জন করে তারপর আপনি বলেন। আমার এইভাবে চিন্তা করতে হবে। আর বাকি যা আছে সব আমি আগামী ক্লাসে পড়াবো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, এতটুকু মাথায় ঢুকাও, এরপরে কিভাবে আসবে সেটা দেখবা নেক্সট ক্লাসে। সেখান থেকে তুমি যদি করতে পারো নেক্সট ক্লাস পরীক্ষায় পেয়ে যাবে A+। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।